আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সকল ছাত্রছাত্রীগণ অনেক ভালো রয়েছো। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম। ইউনিমেথ সলিউশন এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ডিয়ার স্টুডেন্ট, ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর তাপমাত্রা ও তাপ বিষয়ক আরও কিছু আলোচনা। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি একটু লিখে রেখেছি। প্রথমে আমরা তাপ শক্তি দেখব, তারপর দেখব তাপ ধারণ ক্ষমতা, তারপর আপেক্ষিক তাপ কি এবং তাপের প্রবাহ। প্রথমে যে টপিকসটি রয়েছে তাপ শক্তি কি। সো তাপ শক্তি কি এ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি যে তাপ শক্তি এটা এক প্রকার শক্তি, যে শক্তিটা যে কোনো পদার্থের ভিতরে তাদের যেই অণুপরমাণু রয়েছে এই অণুপরমাণুর যেই গতি, এই গতির একটা ফল, সেই গতির একটা ফল জাস্ট তাপ শক্তি। সো সাধারণভাবে যদি বলা হয় যে তাপ কি, তাপ এক প্রকার শক্তি যেটা আমাদের শরীরে ঠান্ডা অথবা গরমের একটা অনুভূতি জন্মায়। এটাই হচ্ছে সাধারণভাবে যে ডেফিনিশনটা। বাট এটাকে যদি একটু ডিপলি আলোচনা করা হয় তখন কিন্তু সেটাই আসে যে একটা বস্তুর ভিতরে যেই অণুপরমাণুগুলো রয়েছে সেগুলোর গতির একটা রেজাল্ট হচ্ছে এই যে শক্তি, মানে তাপ শক্তি। সো এই তাপ শক্তি নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তোমরা এই যথেষ্ট ভালোভাবে সেখানে আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে, ইন ডিটেলস পুরো আমি বলেছি। তোমরা সেই ভিডিওটা একটু দেখবে, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। তারপরও তাপ শক্তি যদি সাধারণভাবেও বুঝে থাকো তারপরও এই জিনিসগুলো এখন বুঝতে পারবে তোমরা, তাপ ধারণ ক্ষমতা কি এবং আপেক্ষিক তাপ কি এগুলো নিয়ে। সো দেখো, তাপ ধারণ ক্ষমতা কি সেটা আমরা আলোচনা করব, কারণ আপেক্ষিক তাপের সাথে তাপ ধারণ ক্ষমতার একটা সম্পর্ক রয়েছে। আমি আগেই লিখে রেখেছি ভিডিওর, যেহেতু আমাকে ভিডিওটা দীর্ঘায়িত যাতে করতে না হয়, এটা যদি আমি আলাদাভাবে লিখতে যাই তখন কি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা, সেজন্য আমি আগে থেকে লিখে রেখেছি এটা। জাস্ট আমি এখন তোমাকে বুঝিয়ে বলবো যে কোনো বস্তুর অন্তর্নিহিত তাপের পরিমাণ বস্তুটির ভর, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। দেখো, অন্তর্নিহিত তাপ বলতে আমরা আসলে কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। অন্তর্নিহিত তাপ মানে হচ্ছে এই, যেমন ধরো এই যে একটা কলম নিলাম আমি, এই কলমের ভিতর যেই তাপটা এখন বর্তমান রয়েছে, কারণ এর ভিতরে তাপ আছে, তোমাকে এটা বিশ্বাস করানোর কিছু নেই, কারণ এই কলমটা হচ্ছে এই এখন বর্তমানে যেই আমার যে রুম টেম্পারেচার রয়েছে এই রুম টেম্পারেচার অনুসারে এর ভিতর তোমার তাপ রয়েছে, এবং এই পদার্থটার ভিতরে এর যেই ভর রয়েছে, এর যেই উপাদান রয়েছে, এবং এই যে বস্তুটা এখন বর্তমানে এই আমার এই রুমটাতে আছে, তাহলে এই এলাকায় বর্তমানে যেই তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা বাহিরের যে টেম্পারেচার সেটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে আমি যদিও আমি এখানে মেজার করিনি আমার রুম টেম্পারেচার কত, তাহলে সেটা মোটামুটি একটা আইডিয়া করা যায় যে সেটা 25 to 30 ডিগ্রি রয়েছে এখানে। সো দেখো, এখন কিন্তু এই এলাকার উপর ডিপেন্ড করে এখানকার তাপমাত্রা হচ্ছে এই রুমের যে টেম্পারেচার, তাপমাত্রা যে 30, সেই 30 হচ্ছে এটার উপর রয়েছে। সো এই তাপমাত্রার উপর বেসিস করে এর তাপ ধারণ ক্ষমতা রয়েছে, এবং এর ভরের উপর বেসিস করে এর তাপ ধারণ ক্ষমতা রয়েছে, এবং এর উপাদান এর উপরে বেসিস করে এর তাপ ধারণ ক্ষমতা নির্ধারিত হয়েছে, তো তাপ ধারণ করে রয়েছে। তো দেখো, এটা যদি এখন একটা এই সাইজের একটা কাঠের কলম যদি হয়, অথবা তুমি চিন্তা করো এই যে সেম সাইজের একটা লোহার কথা চিন্তা করো, তাহলে একটা লোহার টুকরাকে যদি তুমি এভাবে রেখে দাও
এই রুমেই, তাহলে এর ভিতর যেই ভর রয়েছে এই ভর অনুসারে তার ভিতর যেই অণুপরমাণু রয়েছে সেগুলো যেই পরিমাণ তাপ এখানে ধরে রাখতে পারবে তার চাইতে কম ধরে রাখতে পারবে একটা কাঠের টুকরো, সেম সাইজের একটা কাঠের টুকরো। এবং কাঠের টুকরোর যেই উপাদান আর এখানকার যেই লোহার টুকরোটা রয়েছে অথবা এখন যেই প্লাস্টিকের কলমটা রয়েছে এদের উপাদানের চাইতে একটু ভিন্ন। তো দেখো লোহার যেই উপাদানটা রয়েছে সেই উপাদানগুলো তাপটা কন্টেইন করতে পারবে, ধারণ করতে পারবে এই কাঠের এবং এই প্লাস্টিকের টুকরার চাইতে বেশি পরিমাণ। এবং দেখো যদি এই এলাকার বর্তমান তাপমাত্রা, ধরো বাহিরে যদি আমি সকালবেলার কথা চিন্তা করি, যে সকালবেলায় ধরে নিলাম দুপুর 11:30 12টার দিকে, প্রায় দুপুর, ধরো আমি দুপুরে ধরে নেই। সো এই দুপুরবেলায় ধরো তুমি একটা লোহার টুকরা এক জায়গায় রাখলা, ঠিক সেম সাইজের আরেকটা এই কাঠের টুকরা এক জায়গায় রাখলা এই রৌদ্রের নিচে, তাহলে কিন্তু দেখবে তুমি এটা ডিফারেন্সটা দেখবে যে লোহার টুকরোটাই বেশি গরম ওই কাঠের টুকরোর চাইতে। সো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ওই লোহার টুকরো তাপ ধারণ ক্ষমতাটা বেশি। কারণ কি? তার যে লোহার টুকরো যে ভর, লোহার টুকরোর যে উপাদান, লোহার টুকরো ওই সময়ে ওই যেই আবহাওয়ার কন্ডিশনে যেই টেম্পারেচার রয়েছে, তাপমাত্রা রয়েছে, সেই অনুসারে যতটুকু পরিমাণ ওই গরম এখানে মানে তাপ এখানে সে নিতে পারবে, ঠিক ওই ভর আর উপাদানের উপর নির্ভর করে ওই কাঠের টুকরোটা কিন্তু ততটুকু তাপ নিতে পারবে না। সেই কারণে এই সংজ্ঞাটা এইভাবে লেখা হয়েছে যে কোনো বস্তুর অন্তর্নিহিত মানে ভিতরের তাপের পরিমাণ বস্তুটির ভর, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। তো দেখো যদি এই যে বস্তুটা রয়েছে, এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, দেখো এর যে সাইজ, এর যে সাইজ এটা কিন্তু একটু বড় সাইজ এবং তার চাইতে আরও একটু বড় হচ্ছে এটা। তো এটা যে সাইজ এই অনুসারে এর যতটুকু ভর রয়েছে, তোমরা জানো যে ভর কি? ভর হচ্ছে কোনো একটা বস্তুর ভিতরে টোটাল যেই পরিমাণটা রয়েছে সেটাই হচ্ছে তার ভর। তো এর যে টোটাল পরিমাণ মানে এর যে ভর, এর যেই ভর, এর যেই ভর, তাহলে তো তিনটা ডিফারেন্ট। তো এখানকার যেই ভর অনুসারে ধরো এইটা যদি এ বস্তু হয়, এইটা ধরে নিলাম কাঠের বস্তু, এটা হচ্ছে একটা মাটির বস্তু, এটা একটা লোহার বস্তু, তাহলে তিনটার উপাদান কিন্তু এলিমেন্ট কিন্তু তিন রকমের। এবং তিনটাকে যদি এই যে একই তাপমাত্রা রাখা হয় তাহলে তিনটা কিন্তু তিন ধরনের তাপ তুমি অনুভব করবে, গরম অনুভব করবে। তো এখন যদি আবার এটাও চিন্তা করো যে আমি যদি এক জায়গায় না রাখি, মানে একই টেম্পারেচারে না রাখি, একই টেম্পারেচার বলতে ধরো আমি একজনকে রাখলাম ঢাকা, একজনকে রাখলাম চিটাগাং, একজনকে রাখলাম দিনাজপুর অথবা নর্থ বেঙ্গলের কোথাও যদি রাখি, তাহলে দেখো তিন জায়গায় কিন্তু আজকের দিনে একই রকম তাপমাত্রা থাকবে না, কোথাও বেশি থাকবে, কোথাও কম থাকবে। তাহলে ওই তিন জায়গার অনুসারে প্রত্যেকটা এলিমেন্ট এবং প্রত্যেকটা ভরের বস্তু আলাদা আলাদা গরম, তুমি এখানে এটার উপরে হাত দিলে আলাদা আলাদা গরম তুমি ফিল করতে পারবে। সো এটা ছিল যে তাপ ধারণ ক্ষমতার একটা সংজ্ঞা। সো তাপ ধারণ ক্ষমতার যদি তুমি সংজ্ঞাটা বুঝতে পারো তাহলে দেখো এখন আমরা একটু তাপ ধারণ ক্ষমতার আরেকটু বিস্তারিত বলি যে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে, এক একক মানে কীরকম, যে যেমন এই যে কলমটা রয়েছে, এই কলমটা আমি ধরে নিলাম যে তোমার ধরো এটা পুরোটা একটা কলম, তো এইটার এই পুরো কলমটার আমি এখন তাপমাত্রা এখন বাড়াতে চাচ্ছি। সো এক একক বাড়াবো। এক একক বলতে ধরো তুমি আমি এক বলতে পারি, আমি দুইকে নিয়ে একটা একক বানাতে পারি, আমি তিনটা নিয়ে একটা একক বানাতে পারি, চারটা নিয়ে একটা একক বানাতে পারি, পাঁচটা নিয়ে আমি একটা একক বানাতে পারি, 10টা নিয়ে একটা একক বানাতে পারি। সো আমি যেটা ধরে নিব সেটা হচ্ছে আমার একক। সো বলছে যে কোনো একটা বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে।
এতক্ষণ যে সংজ্ঞাটা ছিল এটা ছিল যে আমরা এখানে বলেছিলাম যে এই কোনো একটা বস্তুর অন্তর্নিহিত তাপের পরিমাণটা বস্তুটার ভর, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করবে। সো যদি আমি এটা সংজ্ঞাটা আমি স্ট্যান্ডার্ড ওয়েতে দিতে যাই তাহলে আসবে যে কোনো একটা বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। সো দেখো যে এখানে কিন্তু ভর নির্দিষ্ট থাকবে না, এটা তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে ভরটা নির্দিষ্ট থাকবে না। কারণ কি? কারণ আগেই বলে দেওয়া হয়েছে যে ভর, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করবে। সো এখন ভরটা হচ্ছে ডিফারেন্ট। তো দেখো এই কথাটার মানে কি, যে ধরে নিলাম যে এখানে এই যে একটা বস্তু, এই যে টোটাল এই একটা বস্তু, এখান থেকে এই যে টোটাল এই বস্তুটা, এটাকে আমি এই তাপ দিলাম কোনো একটা, এটা ধরো একটা তাজাল্লি দিয়ে আমি তাপ দিলাম। তো বর্তমানে তাপ দেওয়ার আগে এটার ধরো 150 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। এখন আমি এটাকে ধরো, এটা যেহেতু তাপমাত্রার এককটা সবসময় কেলভিনে নেওয়া হয়, আমি এখানে কেলভিন দিলাম। সো 150 কেলভিন রয়েছে বর্তমানে তাপ দেওয়ার আগে। তাপ আমি দেব, বাট আমার শর্ত হচ্ছে আমি এখানে এটার 151 ডিগ্রি বাড়াতে চাই, 151 ডিগ্রি করতে চাই। এখন তোমাদের মনে হতে পারে এমনটা যে 151 ডিগ্রি এই টোটাল বস্তুটার 151 কেলভিন টোটাল বস্তুটার টেম্পারেচার বাড়াতে সম্ভবত 1 কেলভিন টেম্পারেচারই লাগবে। এটা মনে হতে পারে যে 1 কেলভিন বাড়ালেই হয়ে যাবে, কিন্তু না, এখানে কিন্তু টোটাল বস্তুটার টেম্পারেচার বাড়াতে যাচ্ছ তুমি। হ্যাঁ, যে এখন এমন হতে পারে যে তুমি এখানে তাপ দিলে যে এখানকার যেই অণুপরমাণুগুলো রয়েছে, এখানকার যেই কণাগুলো রয়েছে, এই কণাগুলোতেই টেম্পারেচার এখন বাড়লো, বাট উপরের যেই কণাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো পৌঁছলো না। তাহলে এই উপরেরটা কিন্তু 150 রয়ে গেল, বাট নিচের দিকে ধরো যে এটা 150-এর জায়গায় 151 হয়ে গেল, 152 হয়ে গেল, বাট উপরে এটাতে কিন্তু তোমার ওই 150 রইল এখনো। এখান পর্যন্ত পৌঁছতে এবং ওই যে 150 থেকে 51 পর্যন্ত টোটাল বস্তুটাতে তাপ বাড়াতে যেই পরিমাণ তাপ লাগবে সেই পরিমাণ তাপকে বলা হবে এই তাপ ধারণ ক্ষমতা। আমি মনে হয় আবার আমি বোঝাতে বললাম, আবার যদি বলি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয়, তাহলে বর্তমানে যা আছে এই তাপ থেকে আমি 1 একক বাড়াবো, 1 ডিগ্রি না 1 একক বাড়াবো। সো এই 1 একক বাড়াতে যে পরিমাণ, এখন আমি ধরো এখানে একক বলতে কি, যে আমি প্রতি 2কে অথবা 3কে 1 একক ধরে নিলাম। তাহলে আমি যদি এখন 152 কেলভিন করতে যাই, 150 থেকে 152 কেলভিন করতে যাচ্ছি, তাহলে 152 কেলভিন মানে হচ্ছে যে ওই যে 2 কেলভিন, এই যে 2 কেলভিন আমি এখন বাড়াইতে চাচ্ছি। এই টোটাল বস্তুটার যে 2 কেলভিন বাড়বে, এই বাড়ার জন্য কতটুকু তাপ দিতে হবে, ওইটুকু তাপের পরিমাণকে তাপ ধারণ ক্ষমতা বলে। এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতার একটা স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন, সংজ্ঞা। তাহলে আমরা একটু এটার এই যে তাপ ধারণ ক্ষমতার একটু সূত্রটা দেখে নিই এবং সেখানে যে এককটা রয়েছে এই এককটা কিভাবে আসলো সেটাও একটু দেখে নিই। তো দেখো, ধরে নিলাম যে ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে, ডেল্টা থিটা, এটা ধরে নেওয়া, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এটা এত বিস্তারিত এখন বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি ধরে নিলাম যে কোনো একটা বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে তাপ লাগে হলো কিউ, মানে এই যে এটা দেখে নাও যে এইটার যেই এখন বর্তমানে 150 কেলভিন রয়েছে, এইটার তাপমাত্রাটা আমি বাড়াতে চাচ্ছি 152 অথবা 153, 154, 155, ওই 5 পরিমাণ আমি বাড়াবো। সেই 5টাকে আমি 1 একক ধরে নিলাম, অথবা 2কে 1 একক ধরে নিলাম, অথবা 1কে 1 একক ধরে নিলাম। তো আমি ওই পরিমাণ বাড়াতে যেই পরিমাণ তাপ লাগবে, এই দেখো ওই যে ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে, তার আমি এখানে কত বাড়াতে চাচ্ছি, এটাতে 2 ডিগ্রি অথবা 1 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি বাড়াতে অথবা 2 ডিগ্রি বাড়াতে তাপ লাগে কিউ।
তো এইটা তো এখানে ধরে নেওয়া কিউ, আমি এখানে নাম্বার ধরে নিয়েছি, সংখ্যা ধরে নিয়েছি, আর এখানে সংখ্যাটা ধরলাম না এটা। তো এটা একটা মানে ওর এগেনিস্টে আরেকটা নাম, যে ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে তাপ লাগে কিউ, আর 1 একক বাড়াতে তাপ কত লাগবে। তাহলে এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তো এই যে ডেল্টা থিটাটা কি, এই ডেল্টা থিটাটা হলো ঠিক এখানে আসেন এখন, যে তাপ ছিল কতটুকু 150 কেলভিন ছিল, এখন বাড়াবেন কতটুকু, আপনি বাড়াবেন 2, তার মানে কত হবে 152 হবে। তাহলে ছিল 150 কেলভিন এবং এখন বাড়াবেন 100, মানে 2 কেলভিন বাড়াবেন, 2 একক বাড়াবেন। তাহলে এই যে এই একটা একক পরিমাণ তাপ বাড়াতে যাচ্ছেন, এই যে বাড়াতে গেলে কি হচ্ছে, তাহলে পরের যে তাপমাত্রাটা সেটা হবে 152 কেলভিন। আগে ছিল কত, আগে ছিল 150 কেলভিন। তো এইটা যদি মাইনাস করেন তাহলে কত আসে, সমান সমান 2 আসে। তার মানে কি, এটা পরের টেম্পারেচার, এটা আদি টেম্পারেচার। তার মানে পরের যে টেম্পারেচারটা সেটার থেকে আদি টেম্পারেচারটা আপনি যদি মাইনাস করে দেন তাহলে এটা পাচ্ছেন। তাহলে এই যে সেম ওয়েতে এখানে এই যে ডেল্টা থিটাটা হচ্ছে এটা, যে আপনি কত থেকে কত বাড়িয়েছেন, তো যত বাড়িয়েছেন তো ওই তত পরিমাণ টোটাল থেকে আপনি এখানে ওই যে আদিটা মাইনাস করে দিবেন। তো এটা হবে T2 মাইনাস T1। আশা করি বুঝতে পেরেছেন। আর উপরে কিউ থাকলো, তো এটার এককটা কি হবে দেখুন, যে আমরা কিউ জানি কি, যে কত, এখানে কি লিখেছি যে তাপ লাগে, তার মানে তাপ হচ্ছে এই যে কিউ। তাপ কি, তাপ এক প্রকার শক্তি, শক্তির একক কি, জুল। তাহলে উপরে কিউ আছে, কিউর একক হবে জুল। এই যে তাপ, কিউ মানে তাপ, এই যে তাপের একক হচ্ছে জুল। আর এই যে এটা হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, তো এটা টেম্পারেচার, তার মানে এই টেম্পারেচারের একক কি, কেলভিন দিয়ে আমরা প্রকাশ করি। আমরা তাপমাত্রার যেই একক সেটা আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো সেটা দেখে নেবেন। তো তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। সো এটাকে যদি আপনি এখন একটু মানে একসাথে লিখেন, মানে উপর নিচ করে, ফ্র্যাকশন আকারে না লিখে যদি এইভাবে লিখেন মানে টাইমস আকারে, তাহলে জে টাইমস কে ইনভার্স 1, এটা সকলে বুঝতে পারবেন, খুব সাধারণ জিনিস। তো নেক্সট আমরা দেখি এই যে আমাদের দ্বিতীয় যে টপিক্সটা ছিল ওই জায়গায় 3 নম্বর যে টপিক্সটা, সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপ কি। সো দেখুন আপেক্ষিক তাপ কি, মূলত তাপ ধারণ ক্ষমতা বলতে এতক্ষণ আপনি যা বুঝেছেন মোটামুটি আপেক্ষিক তার কাছাকাছি। তো ওই ক্ষেত্রে ছিল যে আপনার ভর নির্দিষ্ট ছিল না, আর এখানে হচ্ছে ভর নির্দিষ্ট থাকবে। সো সেটা কেমন দেখুন, যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। তো এটা যদি আপনি না বুঝে থাকেন কথাটা দেখুন, যে 1 কেজি একটা ভরের, আমি একটা ধরুন এইটা একটা 1 কেজি ভরের একটা বস্তু আমি নিলাম, এটাতে বর্তমানে তাপ আছে, টেম্পারেচার আছে, ধরুন এখন আছে হলো যে 450 কেলভিন আছে। এখন এই যে এই তাপটাকে আমি 1 একক বাড়াতে চাচ্ছি, ধরুন আমি 1 বাড়াতে চাচ্ছি, তাহলে 451 করতে চাচ্ছি আমি। তাহলে এই যে 1 কেজি ভরের ওজনের বস্তুটাকে আমি 450 থেকে 451 করতে চাচ্ছি, এই যে করতে গেলে যে পরিমাণ তাপ লাগবে সেইটাকে বলা হবে আপেক্ষিক তাপ। তো দেখুন যে আপনার ওই যে আগের মতোই আমি আবারও এই ভাষাটা রিপিট করে বলি, যে আপনার মনে হতে পারে যে এখানে যে 450 আছে এই 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, তো এই 450 থেকে আমি এখানে যদি 1 কেলভিন বাড়িয়ে দিই তাহলে 401 হয়ে যাবে। আসলে ব্যাপারটা তা নয়, যে এখানে টোটাল যেই পদার্থটা রয়েছে এই টোটাল পদার্থটার আপনি 1 ডিগ্রি বাড়াতে যাচ্ছেন। আপনি নিচ দিয়ে এখান থেকে এই তাপ দিলে নিচের যেই কণাগুলো রয়েছে এগুলো আপনার উত্তপ্ত হবে, গরম হবে। এখানে হয়তো 451 হয়ে গিয়েছে, বাট উপরে কিন্তু এখনো হয়নি। তাহলে উপর পর্যন্ত আপনার এই সমান 451 করে নিয়ে আসতে যেই পরিমাণ তাপ আপনাকে, এবার 1 মিনিট লাগুক, 2 মিনিট লাগুক, 3 মিনিট লাগুক, 5 মিনিট লাগুক, আপনাকে কিন্তু ওই সময় ধরে তাপটা দিতে হবে। দিলে তারপর গিয়ে দেখা যাবে কি
আপনি থার্মোমিটারে ধরে রেখেছেন, যে তখন দেখা যাবে কি আপনার ওই যে আস্তে করে আপনার 1 কেলভিন বেড়েছে। তখন 1 কেলভিন বেড়েছে কতক্ষণ এবং কত তাপ দেওয়ার পরে। তো যত পরিমাণ তাপ আপনি এখানে অ্যাপ্লাই করেছেন ঠিক তত পরিমাণ তাপকে বলা হবে আপেক্ষিক তাপ। বাট এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে এই আপনার ভর হচ্ছে ফিক্সড, আর তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে ভর ফিক্সড না। এটা একটু মনে রাখবেন, তাহলে আপনি এই সংজ্ঞাটা, ডেফিনেশনটা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবেন। যে ওইটাতে ছিল যে আপনার কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে, আর এখানে হলো যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 একক বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন দেখি এইটার আপেক্ষিক তাপের যেই একক এবং সূত্রটা আমরা এখান থেকে দেখে নিই। যে ধরে নিলাম যে m ভরের, এখানে যেহেতু ভর নির্দিষ্ট, আপেক্ষিক তাপের বেলায় ভর নির্দিষ্ট, সো m ভরের ভর বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা ধরে নিলাম যে ডেল্টা থিটা বাড়াতে তাপ লাগবে কিউ। সো আবারও বলি, m ভর বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে তাপ লাগবে কিউ। তাহলে 1 একক বাড়াতে কত লাগবে এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, যে কিউ ডিভাইডেড m ডেল্টা থিটা। সো দেখুন এখানে যদি আমি এই mটাকে আলাদা করে নিই, সো সেটা কি হবে, কীরকম, যে দেখুন আপাতত আমি আলাদা না, এইটা এইভাবে লিখি যে কিউ উপরে রইল, m এর জায়গায় রইল, আর ডেল্টা থিটা মানে কি, ওই যে কত থেকে কততে নিয়ে যাবেন, তার মানে ওই যে T2 মাইনাস T1, আগের যেই ক্যালকুলেশনটা যেভাবে করেছি এখানেও ঠিক সেম, যে ডেল্টা থিটা মানেই হচ্ছে কি T2 মাইনাস T1। মুখস্থ বিদ্যা নয় কিন্তু, এখান থেকে বুঝে বলবেন, যে বুঝে দেখবেন যে আগে ছিল 450, এখন হয়েছে 451, তার মানে এটা হচ্ছে আদি টেম্পারেচার, এটা হচ্ছে পরের টেম্পারেচার। যে কোনো কিছুর আপনি ডিফারেন্স করতে যান কি করেন, পার্থক্য করেন, মানে পার্থক্য করা মানে কি, যে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে, তাহলে কি করেন যে ওই যে যেটা লাস্ট হয়েছে সেটা থেকে ফার্স্ট জিনিসটা আপনি মাইনাস করে দেবেন। সো এটা T2 টেম্পারেচার, এটা T1 টেম্পারেচার। সো এটা থেকে এটা যদি মাইনাস করেন তাহলে 1 রইল, তাহলে এটাই এখানে এই যে ডেল্টা থিটা বাড়াতে মানে 1 একক বাড়াতে, তো ডেল্টা থিটা বাড়াতে মিনস হচ্ছে T2 থেকে T1। সো এককটা কি হবে, একক হবে দেখুন যে আমরা তো জানি যে কিউ তাপমাত্রা মানে তাপ, তো তাপ এক প্রকার শক্তির একক জুল। সো কিউর একক হবে জুল, আর নিচে কি আছে, m আছে, আমরা m জানি কি ভরের একক কেজি, আর এই যে এইটা হচ্ছে টেম্পারেচার। সো টেম্পারেচার মানে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। সো এই জুল পার কেজি কেলভিন। সো এটাকে আপনি আবার টাইমস আকারে লিখেন, তাহলে কি হবে, জুল টাইমস এই যে কেজি, এটা যদি আমি উপরে উঠিয়ে দিই তাহলে ইনভার্স হয়ে যাবে, কেলভিন এটাকে যদি উপরে উঠিয়ে দিই এটা ইনভার্স হয়ে যাবে, তাহলে কি হলো কেজি জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে যে আপেক্ষিক তাপের একক। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটু দেখি যে আপেক্ষিক তাপকে আসলে S দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়। সো কেন প্রকাশ করা হয় সেটা এখন আপাতত আলোচনা করা যাচ্ছে না, জাস্ট মনে রাখেন যে আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আপেক্ষিক তাপ সমান কি পেয়েছিলাম আমরা, যে আগের ইয়েতে দেখুন এই যে এটা পেয়েছিলাম কিউ বাই, এটা কিন্তু স্কোয়ার না, অনেকে ভুল বুঝবেন, তো কিউ বাই এটা, সো কিউ ডিভাইডেড m টাইমস T2 মাইনাস T1। সো এখন দেখুন এই যে m কে আপনি আলাদা করে নেন, 1/m টাইমস এই যে কিউ বাই T2 মাইনাস T1 এমন করলেন। এখন দেখুন এই যে এই জায়গাটা সমান আপনি কি লিখতে পারেন, তাপ ধারণ ক্ষমতা C। আমরা দেখেছিলাম যে তাপ ধারণ ক্ষমতা C এর ফর্মুলাটা কি, এই যে এটা কিউ বাই T2 মাইনাস T1, এটা হচ্ছে C এর ফর্মুলা, তাপ ধারণ ক্ষমতার ফর্মুলা। তাহলে এতটুকু সমান আমি কি লিখতে পারি, এতটুকু সমান আমি লিখতে পারি C, এটা সমান C। তাহলে এই যে এখানে 1/m, তাহলে উপরে থাকলো C আর নিচে হলো m। তাহলে এখন কি দেখছেন, উপরে তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ
এস সমান সমান কি হলো তাহলে? তাপ ধারণ ক্ষমতা সি বাই ভর, বস্তুর ভর। তাহলে কি বুঝতে পারছেন এখানে যে আপেক্ষিক তাপ সমান কি হলো, কি আসলো, যে তাপ ধারণ ক্ষমতা এবং বস্তুর ভরের যেই অনুপাত, এই অনুপাত সমান হলো আপেক্ষিক তাপ। তার মানে আপেক্ষিক তাপ যদি আপনি নির্ণয় করতে যান তাহলে তাপ ধারণ ক্ষমতা এবং বস্তুর ভরের সাথে এটা সম্পর্ক এবং নির্দিষ্ট ভর হতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে তাপের প্রবাহ। আমাদের আজকের টপিক্সের মূল টপিক্সটা কিন্তু ছিল মানে আমার টপিক্স, মানে আমি মনে ধারণা করেছি যে আপনাকে আপেক্ষিক তাপ জিনিসটাকে ভালো করে বোঝানো। সো আপেক্ষিক তাপ বোঝাতে গিয়ে ধারণ ক্ষমতা, তাপের যে ধারণ ক্ষমতা সেটার সাথে যেই রিলেশনটা সেটাই ভালো করে বোঝা বেশি দরকার। যদি সেটা ভালো করে বুঝে থাকেন তাহলে আপেক্ষিক তাপ কি সেটা বোঝা খুব সহজ। সো তাপের প্রবাহ কি? তাপের প্রবাহ যদি আপনি পড়তে যান, যে জাস্ট ধরুন আমি এইটা একটা বস্তু নিলাম, এটা আর একটা বস্তু নিলাম, এই দুটা বস্তুর ভিতরে আমি তাপের প্রবাহ চালাবো। সো প্রবাহ, হোয়াট ডাজ প্রবাহ মিনস? এটা একটা স্ট্রিমিং, মানে একটা চলমান কিছু হবে। সো চলতে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যতক্ষণ এখানে ধরুন যে এখানে একটা জায়গায় পানি আছে, তো এখান থেকে আপনি কোনো একটা নল দিয়ে এখানে পানিটা নিয়ে আসবেন। সো কতক্ষণ পানি যাবে? যতক্ষণ এখানে পানি থাকবে ততক্ষণ। আর যদি আমি ধরুন যে এইটা আর এইটা জায়গাটা আমি সমান করে রেখেছি, তাহলে দু জায়গায় আমি পানি এখান থেকে এখানে নল দিয়ে নিলাম, তো যতক্ষণ পর্যন্ত এই যে পানিটা এখানে এসে দু জায়গায় সমতায় না পৌঁছবে ততক্ষণ কিন্তু এখানে এটা চলতে থাকবে। যে দেখুন যে এই দুটো পুকুর যদি আপনি পাশাপাশি রাখেন, মাঝখানে একটা পুকুরে এই যে একটা পুকুর, ধরুন এই যে আরেকটা পুকুর, সমান তালের পুকুর, এইটাতে পানি কম বাট এটাতে পানি একদম এই পর্যন্ত আসে। তো এখন যদি আপনি একটা পাইপ লাগিয়ে দেন এই জায়গায়, তাহলে কি হবে? কতক্ষণ পানি এখানে প্রবাহ হবে, মানে স্ট্রিম হবে, স্রোত হবে, যতক্ষণ পর্যন্ত এই দুটো লেভেল আপনার সমানে না আসবে। এই যে এইরকম সমানে চলে আসবে, এরকম সমানে চলে আসবে, তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, আর স্ট্রিম হবে না, আর প্রবাহ হবে না। ঠিক এই সেম এক্সাম্পলটা আপনি এখানে কাজে লাগাতে পারেন, যে দুটো বস্তুর যদি আপনি একই সাথে রাখেন, তাহলে এখান থেকে তাপের যে প্রবাহটা হবে এটা কোথা থেকে হবে? তাপের প্রবাহটা হবে যে এই দুটো বস্তুর ভিতরে যেটার ভিতরে বেশি তাপ রয়েছে সেই তাপমাত্রা থেকে যেটার ভিতরে কম রয়েছে সেখানে আপনার তাপ যাবে। তো সেটা কেমন? যে ধরে নিলাম যে এইটা হচ্ছে আপনার 40 ডিগ্রি সেলসিয়াস, আমি এখন ডিগ্রি সেলসিয়াস দিয়ে বুঝাচ্ছি বোঝানোর স্বার্থে। সো এইটা ধরুন যে আপনার রয়েছে আপনার 10 ডিগ্রি, তাহলে স্বভাবত বুঝতে পারছেন যে এইটা গরম এবং এই বস্তুটা ঠান্ডা। এখন যদি আমি পাশাপাশি সংস্পর্শে রাখি, এভাবে দুটো আলাদা ছিল, এখন এভাবে সংস্পর্শে রাখি, তাহলে কার কাছ থেকে কার কাছে আপনার এই তাপটা যাবে? সো তাপটা যাবে যার তাপমাত্রা বেশি, তার কাছ থেকে যার তাপমাত্রা কম তার কাছে যাবে। এবং কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত ওনার এবং ওনার তাপের মাত্রাটা সমান না হবে ততক্ষণ পর্যন্ত উনি যেতে থাকবে। সো দেখুন বাস্তবে যেটা হবে যে এটা থেকে এটাতে যেতে যেতে এখানে আর এখানে তাপের তারতম্য ঘটবে। কেন? যে আবহাওয়ার কিছু ব্যাপার স্যাপার থাকবে, যে ওই আবহাওয়ায় আপনার ওই 40 ডিগ্রি টেম্পারেচার আছে কি না সেটার উপরও ডিপেন্ড করবে। যদি ধরুন যে এখানে আবহাওয়ায় আছে আপনার 25 ডিগ্রি, তাহলে এখান থেকে কিছু তাপ কিন্তু আপনার ওই যে আবহাওয়ায় চলে যাবে। সো এটা আপনি ধরে নেন যে এখানে ওই আবহাওয়ায়ও একই রকম আছে, 40 আছে, তাহলে এই বস্তুটাতে আপনি যদি বাহির থেকে ঠান্ডা একটা বস্তু এখানে সংস্পর্শে এসে রেখে দেন, তাহলে এখান থেকে এই জায়গায় আপনার যতক্ষণ সমান না হবে ততক্ষণ কিন্তু এটার প্রবাহটা চলতে থাকবে। এটার আরেকটা এক্সাম্পল দেখুন, যে এই যে এটা একটা ধরুন একটা স্টিচ, একটা সুই ধরুন, হ্যাঁ, তো এই সুইটা আপনি গরম করে নিলেন একটা তাজালিতে, অথবা এটা ধরে নিলাম যে একটা মোমবাতিতে আপনি এই সুইটাকে গরম করে নিলেন। সো এই সুইটাকে যদি আপনি মোমবাতিতে গরম করে নেন, গরম করে এটা একটা ঠান্ডা জলের একটা পাত্র, একটা বালতি অথবা একটা বোল, যেটাই মনে করেন,
যে এখানে এনে আপনি এই সুইটাকে এখানে দিয়ে দিবেন। তাহলে দেখুন এই যে এখানকার যেই বস্তুটা রয়েছে এটার কিন্তু ভর কিন্তু এই সুইয়ের ভরের চাইতে অনেক বেশি, উপাদানের দিক থেকেও ডিফারেন্ট, কিন্তু এটার তাপমাত্রা কিন্তু এটার চাইতে বেশি। এটা যদি ঠান্ডাও হয় তো এটা ঠান্ডা অনুসারে এর যেই তাপমাত্রা ধরে নিলাম যে এটা ঠান্ডা, এটা রয়েছে ধরুন আপনার 25 ডিগ্রি সেলসিয়াস, আর এইটা ধরুন যে রয়েছে, যদিও কেলভিন বলা উচিত, আমি ডিগ্রি সেলসিয়াস দিয়ে আপনাকে বলছি। তো এটা ধরুন যে আপনার রয়েছে, আমি গরম করার পরে এটা ধরুন যে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে কিন্তু এটার এই ভর অনুসারে এখানকার তাপমাত্রা এর চাইতে বেশি, এখানকার তাপ বেশি এখানে। কিন্তু আপনি যখন এই সুইটাকে এর ভিতরে আপনি ডুবিয়ে দিবেন তখন দেখুন তো আপনি বাস্তবে কি লক্ষ্য করবেন, কার কাছ থেকে কার কাছে আপনার তাপটা যাবে? তাপ কিন্তু যাবে এই সুই থেকে আপনার এই পানির ভিতরে। পানি থেকে কিন্তু সুইয়ের আপনার ভিতরে তাপ যাবে না, বাট সুই থেকে তাপটা আসবে হলো পানির ভিতরে। তো এইটা একটা প্রবাহ। তো এই যে প্রবাহটা যতক্ষণ পর্যন্ত আপনার এর টেম্পারেচারটা আপনার সমান না হবে ততক্ষণ কিন্তু আপনার এটা চলতে থাকবে। এখন সমান হলে কি হবে, যে এই 100 ডিগ্রি হবে না, 100 ডিগ্রি থেকে তো এখানে চলে এসেছে। সো 100 ডিগ্রি থেকে কমতে 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 যতক্ষণ পর্যন্ত এটার যেই 25 ছিল, 25-এ যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এটার এই স্ট্রিমিং, এই প্রবাহটা চলতে থাকবে। সো এটা হচ্ছে তাপের প্রবাহ। সো তাপের প্রবাহ আরেকটা জিনিস মনে রাখবেন, যে এটার যে তাপমাত্রা যেখানে বেশি, সেখান থেকে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে, সেই জিনিসটা মনে রাখবেন। বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হবে। সো এই ছিল আজকের বিষয়বস্তু। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি কোনো প্রবলেম থাকে, সমস্যা মনে হয়, ফিল করেন, তাহলে আমাকে কমেন্ট করে বিস্তারিত বলবেন। আমি চেষ্টা করব যে আবারও নতুন করে ভিডিওটা তৈরি করতে। বাট কমেন্ট করাটা জরুরি। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে ইন ফিউচার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অন্যদের বেনিফিট দেওয়ার জন্য আপনি অবশ্যই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দেবেন। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।